এটা হচ্ছে ডক্টরিন অফ ইলেকশন। এটা বলতেছে যেটা যেই সম্পত্তির মালিক আপনি না, অর্থাৎ আমরা এখানে এ বি সি তিনজন ব্যক্তি আছি, সম্পত্তির মালিক হচ্ছেন বি, আমি হচ্ছেন এ ব্যক্তি, সম্পত্তির মালিক হচ্ছে বি, সি হচ্ছে আরেকজন ব্যক্তি। এখন আমি যদি বি ব্যক্তিকে বলি যে ভাই আপনাকে আমি 10 লাখ টাকা দিচ্ছি, এই নেন 10 লাখ টাকা, আপনার ওই সম্পত্তিটা আপনি সি ব্যক্তিকে দিয়ে দেন, অর্থাৎ যেই সম্পত্তির আমি মালিক না, প্রকৃত মালিককে আমি একটা বিনিময় দিচ্ছি এবং সাথে সাথে তাকে অপশন দিচ্ছি যে ভাই আপনি টাকাটা নেন আর আপনার সম্পত্তিটা আপনি সি ব্যক্তিকে দিয়ে দেন। এখন এই বি ব্যক্তির কাছে চয়েস হচ্ছে দুইটা, তাকে ইলেকশন করতে হবে সে কি আমার এই 10 লাখ টাকা গ্রহণ করবে। যদি সে আমার টাকা গ্রহণ করে তাহলে সে সি ব্যক্তির কাছে তার যেই সম্পদ আছে সেটা সে হস্তান্তর করতে বাধ্য। এটাই বলে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে ডক্টরিন অফ ইলেকশন। যেমন আমরা ওনারাস গিফটের সম্পর্কে আপনাদেরকে একটু আগে বললাম যে যেখানে দুইটা জিনিস আসতেছে, একটাতে ঋণ আছে একটাতে ঋণ নাই। এখন আমি যদি আপনাকে এটা এরকম দান করি আপনার কাছে তখন অপশন থাকবে, হয় আপনি দুইটাই গ্রহণ করবেন অথবা দুইটাই কি করবেন, রিজেক্ট করবেন। তার মানে যিনি এই জিনিসটা চুজ করার ক্ষমতা পাচ্ছে এটাই হচ্ছে আমাদের ডক্টরিন অফ ইলেকশন। তো এই জন্য আপনার যদি কোনো পছন্দ করার যদি অপশন থাকে আপনি ধরে নেবেন যে এটা সেকশন 35 মোতাবেক আপনার কাছে এই অপশনটা আসছে, যেটাকে আমরা বলি ডক্টরিন অফ ইলেকশন। এখন আসি আমরা ২ নাম্বার যেটা সেটা হচ্ছে ডক্টরিন যেটা আছে। তো তার আগে একটা কথা বলে নেই, অনেকে বলেন যে ভাই ডক্টরিন মানে কি? ডক্টরিন মানে আমরা বলতে পারি সহজ বাংলায় যে একটা প্রতিষ্ঠিত নীতি। যে এভাবেই হবে। যেমন সকালে সূর্য ওঠে, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে যায়। এই জিনিসটা ধরে নিতে পারেন যে এটা চিরাচরিত একটা নিয়ম, আইনের একটা সিদ্ধ নীতি। এজন্য একে আমরা বলতেছি ডক্টরিন। তো তারপরে আমাদের সেকশন 41 বলতেছে ডক্টরিন অফ অস্টেনসিবল ওনার। আমরা এ, বি, সি ৩ জন ব্যক্তির কথা বললাম। এখন এ, বি, সি এই ৩ জন ব্যক্তি যদি আমরা একসাথে বসে থাকি, এই মোবাইলটা আমার মোবাইল। এখন এটা যদি বি ব্যক্তির হাতে থাকে তো নরমালি ধরে নেওয়া হবে যে মোবাইলটা হচ্ছে কার? বি ব্যক্তির। এখন এই আমার উপস্থিতিতে বি যদি সম্পত্তিটা এই মোবাইলটা সি এর কাছে বিক্রি করে, আমি যদি সেখানে কিচ্ছু না বলি, চুপ মারে যদি থাকি, অথচ আমার সামনেই বিক্রি হচ্ছে, আমি কিন্তু পরে বলতে পারবো না যে সম্পত্তির মালিক তো বি ছিল না, বি কেন সি এর কাছে বিক্রি করবে? আমার মোবাইলটা আমাকে ফেরত দেওয়া হোক, এটা আমি বলতে পারবো না। তার মানে এই ডক্টরিন বলতেছে যে যখন প্রকৃত মালিকের জানাশোনা সত্ত্বে উপস্থিতিতে তার সম্পত্তিটা অন্য কোনো ব্যক্তি আর কারো কাছে বিক্রি করবে, পরবর্তীতে প্রকৃত মালিক আর এই অবজেকশনটা কি করতে পারবে না, নিতে পারবে না যে না আমি তো জানি না। তো এটা যদিও এখন কিন্তু কার্যকর না। কারণ হচ্ছে যে এখন আইনগুলো অনেক চেঞ্জ হয়েছে। এটা সেই 1882 সালের আইন। তো এজন্য আমরা এটাকে আমাদের যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে এটার সাথে তুলনা করতে পারি। আপনি যখনই একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কাউকে দেন, সেই দলিলে আপনি ক্ষমতা দিয়ে দেন যে আপনার সম্পত্তিটা উনি বিক্রি করতে পারবে। এখন ওই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে উনি বিক্রি করার পর আপনার আর কোনো সুযোগ থাকবে না এই ডক্টরিন মোতাবেক যে না আমি তাকে ক্ষমতা দেই নাই। তো এইজন্যই এই ডক্টরিনটা হচ্ছে যে প্রকৃত মালিকের জানাশোনা সত্ত্বে যখন একটা সম্পত্তি বিক্রি হয়ে যাবে তখন কি পরবর্তীতে সেটা আর কি করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না যে না আমি তো জানি না। তো তারপরের যে ডক্টরিন সেটা যদি আমরা যাই, পরবর্তী ডক্টরিন হচ্ছে আমাদের ডক্টরিন অফ স্টেপল। এই স্টেপলটা আমরা যারা সাক্ষ্য আইন পড়েছি সেখানেও পাবো। তো এটা হচ্ছে সেকশন 43 তে বলতেছে, সেটা হচ্ছে যে একবার যেই জিনিসটা নরমালি আমরা সাক্ষ্য আইনে এই স্টেপলটা পড়ি এইভাবে যে আপনি যে জিনিসটা একবার স্বীকার করবেন পরে আর আপনি সেটা অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমরা যদি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ক্ষেত্রে সেকশন 43 তে যে স্ট্যাপল সেটা বলতেছে যে আপনি আজকে আমার সাথে একটা সম্পত্তি বিক্রয়ের চুক্তি করলেন, আজকে আপনি মালিক ছিলেন না, কিন্তু যেই দিন দলিলটা রেজিস্ট্রেশন হবে সেই দিন যদি যেই কোনো প্রকার ভাবে আপনি যদি মালিক হয়ে যান আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। যেমন একটা সম্পত্তির মালিক আপনার বাবা, এখন আপনি আমার সাথে চুক্তি করলেন যে আমি এই সম্পত্তিটা বিক্রি করব, চুক্তিপত্র হয়ে গেল, 6 মাস পরে আমাকে দখল বুঝাইয়া দেওয়া হবে, রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। তো এখন এই 6 মাসের মধ্যে কি হলো, তার বাবা মারা গেল। তো বাবা মারা যাওয়াতে উত্তরাধিকারী সূত্রে উনি সম্পত্তির মালিক কিন্তু হয়ে গেলেন। তো নানা প্রকার কারণবশত এই সম্পত্তির দাম বৃদ্ধি পাইলে উনি তখন আপনাকে বলবে যে আমি যখন আপনার সাথে চুক্তি করি 6 মাস আগে এই সম্পত্তি আমার বাবার ছিল, আমি কিন্তু মালিকানায় ছিলাম না, আমি আপনার কাছে বিক্রি করতে বাধ্য না। উনি এই কথাটা বলতে পারবেন না এই সেকশন 43 কারণে। সেকশন 43 বলতেছে এই রকম যখন আপনি যে জিনিসের মালিক না কিন্তু আপনি মালিক হিসাবে আপনি এসে যখন চুক্তি করবেন, যদি চুক্তি কার্যকরের দিন যদি আপনি যে কোনো প্রকার ভাবে সাবসিকুয়েন্ট যদি মালিক হয়ে যান,
আপনার আর পিছনে ফেরার কোনো সুযোগ নাই যে না আমি বিক্রি করব না, আপনি বিক্রি করতে বাধ্য। এটাই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে বলতেছে আমাদের স্টেপলটা। এর পরবর্তীতে চলে যাই আমরা, যেটা বলতেছে আমাদের ডক্টরিন অফ পার্ট পারফরম্যান্স, সেকশন 53A। এখন এই ডক্টরিনের বাস্তব কার্যকারিতা কিন্তু আমরা সম্পত্তির ক্ষেত্রে দেখি না, কারণ এখন বায়নামা দলিল রেজিস্ট্রেশন করাও কিন্তু বাধ্যতামূলক, যেমন আমরা পড়লাম। কিন্তু জাস্ট এটা 2005 সালে ছিল, তার পূর্বে কিন্তু বায়নামা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল না। তো এখানে ধরেন এটাই, আপনি আমার সাথে সম্পত্তি চুক্তি করলেন যে নির্দিষ্ট অঙ্কের মধ্যে আপনি আমাকে টাকাটা দিবেন, 6 মাস পরে দলিল রেজিস্ট্রেশন করে দিব, এখন আমাকে 2 লাখ টাকা দিয়ে দেন। তো আমি আপনার কথায় বিশ্বাস করে আমার আমার যে 2 লাখ টাকা সেটা আপনাকে দিলাম, মানে আমার অংশের কাজ আমি করলাম। এখন 6 মাস পরে আপনি বলতেছেন যে না আমি জমিটা বিক্রি করব না, তখন কিন্তু আপনি এই ডক্টরিন মোতাবেক কি করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। এটাই এই ডক্টরিন বলতেছে, যখন দুইজন ব্যক্তির মাঝে কোনো একটা সমঝোতা হবে, চুক্তি হবে, তখন একজন যখন আরেকজনের উপর ভরসা করে কোনো কাজ করবে, তখন অপর ব্যক্তি তার অংশটা কি করতে করতে সে বাধ্য, তার অংশের কাজ সে করতে বাধ্য। আমাদের দুইজনের চুক্তির মধ্যে আমি তাকে 2 লাখ টাকা দিছি, আমার অংশের কাজ আমি করছি। 6 মাস পরে তার দায়িত্ব কি, দলিল করে দিবে, আমাকে সম্পত্তির দখল বুঝিয়ে দিবে। কিন্তু সে যদি অস্বীকার করে, এই ডক্টরিন মোতাবেক আপনি আদালতে চুক্তি প্রবলে মামলা কিন্তু তখন করতে পারতেন। যদিও এখন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 22 এর ক ধারা যুক্ত করা হয়েছে, বায়নামা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই ডক্টরিনটা আপনি সম্পত্তি বাদ দিয়ে অন্য ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন। যেমন আপনার যদি কারোর সাথে কোনো চুক্তি হয় যে উনি আপনাকে একটা দোকান তৈরি করে দিবে, বাড়ি তৈরি করে দিবে, আপনি ওনাকে কিছু টাকা পয়সা দেন, উনি যদি কাজ না করে, আপনি এই যে ডক্টরিন অফ পার্ট পারফরম্যান্স এর অধীনে মামলা করে তাকে বাধ্য করাইতে পারেন সে যাতে তার অংশের কাজটা করে। তারপরে ডক্টরিন যদি আমরা দেখি, এটা হচ্ছে সেকশন 53। এটা বলতেছে ডক্টরিন অফ ফ্রুডুলেন্ট ট্রান্সফার, মানে হচ্ছে প্রতারণামূলক ভাবে আপনি যদি কোনো সম্পত্তির হস্তান্তর করেন সেক্ষেত্রে কি হবে। যেমন আপনার কাছে যদি যেমন এখন ইভেলি দেখতেছেন আপনারা, মাত্র ব্যাংকে আছে বলে 50 লাখ পাবে মানুষ, সে কোটি কোটি টাকা। এখন এইরকম যদি আপনি কাউকে ঠকানোর জন্য আপনার সম্পত্তিটা যদি কারো কাছে হস্তান্তর করে দেন, যে আপনার হয়তো 10 কোটি টাকা ঋণ আছে, পাশাপাশি আপনার 5-10 লাখ টাকা বা 5-10 কোটি টাকার বাড়ি গাড়ি আছে, আপনি সেগুলো কি করলেন আপনার ওয়াইফের নামে, ছেলের নামে, মেয়ের নামে, অথবা অন্য কারো কাছে আপনি ট্রান্সফার করে দিলেন। তো এইরকম যদি আপনি কাউকে ঠকানোর জন্য যদি এইরকম ফ্রডুলেন্ট ট্রান্সফার করেন, আইন বলতেছে এটা ভয়েডেবল, মানে এটা আপনি আদালতে মামলা করে ওই দলিলগুলো বাতিল করতে পারবেন। সে যে হস্তান্তর যেটা করলো এগুলো বাতিল হবে এই ডক্টরিনের ক্ষমতা বলে। সর্বশেষ যে আরেকটা ডক্টরিন সেটা হচ্ছে ডক্টরিন অফ রেস সাবজুডিস, যেটা সেকশন 52, যেটা আমরা সিপিসি তেও পাবো, সেকশন আমাদের 11-র মধ্যে আমরা পাবো, রেস সাব সরি সেকশন 10 এর মধ্যে আমরা পাবো। তো এইখানে যেটা বলতেছে এই ডক্টরিন, সেটা বলতেছে যে যখন একটা সম্পত্তি নিয়ে যখন আদালতে মামলা চলমান থাকবে, নরমাল কথা হচ্ছে এই দুই পক্ষের বাইরে তৃতীয় কোনো পক্ষের উদ্ভব ঘটবে না, এটাই আদালত বলতেছে, আইন বলতেছে, এর বাইরে কিছু না। কিন্তু প্রকৃতপক্ষে এটা আপনাকে এমন বুঝতে হবে, সহজভাবে যদি আপনি বুঝতে চান, কোনো সম্পত্তি নিয়ে যদি বাংলাদেশি আদালতে যদি মামলা চলমান থাকে, ওই সম্পত্তিটা যদি যে কেউ হস্তান্তর করে দেয়, সেক্ষেত্রে এর অবস্থাটা কি হবে। তো এই যে ডক্টরের মোতাবেক বলা হচ্ছে যেটা, এইরকম ভাবে যদি হস্তান্তরিত যদি হয়ে যায়, তখন যে নতুন যে ক্রেতা আসবে তার টাইটেলটা নির্ভর করবে আদালতের রায়ের উপর। উনি যার কাছ থেকে নিলেন, যদি বাদীর কাছ থেকে নেয়, বাদী যদি জিতে যান তাহলে তার দলিলটা বৈধ। উনি যদি বিবাদীর কাছ থেকে নেন, বিবাদী যদি হেরে যায় তাহলে তার দলিলটা অবৈধ। আর এর যে ডক্টরিনের শব্দগত চয়নে বলা হচ্ছে যে আদালতে মামলা চলাকালীন সময় এটা সম্পত্তি হস্তান্তরিত হবে না। কিন্তু হইলে কি হবে এই ডক্টরিন কিন্তু আর কোনো কথা বলে না। কিন্তু বিভিন্ন আদালতের জাজমেন্ট থেকে যতটুকু দেখা যায় এটা হচ্ছে কথা, যদি এরকম সম্পত্তি হস্তান্তরিত হয়ে যায়, মালিকানা পরবর্তী মালিকের মালিকানা নির্ধারণ করবে আদালত। আদালত যদি বাদীর পক্ষে রায় দেয় দলিলটা বৈধ হবে, বিবাদীর পক্ষে রায় দিলে দলিলটা অবৈধ হবে। নতুন যে মালিক ছিল সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে যার কাছ থেকে সে সম্পত্তিটা ক্রয় করেছে। সর্বশেষ একটা রুল আসি আমরা, রুলটা হচ্ছে আমাদের সেকশন 48 এ আলোচনা করতেছে, সেটা হচ্ছে আমাদের রুল অফ প্রায়োরিটি। অর্থাৎ যখনই কোনো একটা সম্পত্তির একাধিক দলিল থাকবে তখন কি জিনিসটা হবে, তো এটাই আলোচনা করতেছে সেকশন 48। বলা হচ্ছে সময়ের দিক থেকে যিনি অগ্রবর্তী হবেন, অর্থাৎ যার দলিলটা আগে হবে উনি কি
পাবেন, আইনের কাছে বৈধতা পাবেন, যেটা আমাদের সেকশন 48 আলোচনা করতেছে। তো মোটামুটি আমরা আপনাদেরকে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের যে চুম্বকীয় বিষয়গুলো ছিল সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। আর সামান্য 2টো বা 3টি সেকশন আছে যেগুলো সম্পর্কে আলোচনা না করলেই আমাদের আলোচনাটা শেষ হবে না, সেটাও জাস্ট একটু আপনাদেরকে আমরা বলে দেই। ক্লাসটা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে। এই যে সেকশনটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা যেটা বললাম যে ট্রান্সফার অফ প্রপার্টি, আসলে সম্পত্তির হস্তান্তর জিনিসটা কি, এই জিনিসটা এখানে একটু ডিফাইন করা আছে। তারপরে বলা হচ্ছে কি কি জিনিসটা আপনি হস্তান্তর করতে পারবেন, অর্থাৎ এই যে জায়গা জমি নানা প্রকার প্রপার্টি কিন্তু আছে, কি কি জিনিসটা আপনি হস্তান্তর করতে পারবেন। তারপরে এইটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 7 নম্বর সেকশনটা, যে আসলে হস্তান্তর করা যোগ্যটাকে, কম্পিটেন্ট পার্সনটাকে, কে সম্পত্তি কি করতে পারবে, ডিসপোজ অফটা করতে পারবে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, যে ব্যক্তি চুক্তি সম্পাদন করতে যোগ্য হবে সেই সম্পত্তি হস্তান্তর করতে পারবে। তো এই জন্য আপনি চুক্তি আইনের 11 ধারাটা যদি একটু দেখে নেন, সেখানে 3জন ব্যক্তির কথা বলা আছে, যে সাবালক হবে, সুস্থ মস্তিষ্কের হবে, আইন দ্বারা সে চুক্তি সম্পাদনের অযোগ্য ঘোষিত হবে না। তার মানে তার বয়স 18 বছর হবে, সুস্থ মস্তিষ্কের হবে, দেউলিয়া ঘোষিত হবে না। এই 3টি যদি হয় আর উনি যদি সম্পত্তির মালিক হন, তাহলে সে সম্পত্তিটা হস্তান্তর করতে পারবে। তো এখান থেকে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন উত্থিত হয় যে তাহলে নাবালকের সম্পত্তি আমরা কিভাবে ক্রয় করব। তো সেটার জন্য কিন্তু আমরা অনেক ভিডিওতে বলেছি, নাবালকের যদি মুসলিম আইনের ক্ষেত্রে পিতা যদি জীবিত থাকে, দাদা যদি জীবিত থাকে, তারা সম্পত্তি বিক্রি করতে পারে। এরা যদি না থাকে, তাহলে বর্তমানে নিয়ম হচ্ছে 1890 সালের গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের আন্ডারে আপনি পারিবারিক আদালতে প্রথমে অভিভাবক নিযুক্তির মামলা করবেন। অভিভাবক নিযুক্ত হওয়ার পরে ওই সম্পত্তিটা হস্তান্তরের অনুমতি চাবেন। সেখান থেকে আপনি তখন কি করতে পারবেন, সম্পত্তিটাকে বৈধভাবে নাবালকের সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। আর ট্রান্সফার অফ প্রপার্টি একটা টোটাল জিনিসটাতে নাবালক সম্পত্তি গ্রহণ করতে পারবে কিনা, ক্রয় করতে পারবে কিনা, এটা কিছুই বলা নাই। কিন্তু বিভিন্ন আদালতের নির্দেশ হচ্ছে যে না, নাবালক সম্পত্তি ক্রয় করতে কোনো প্রকার আইনগত বাধা নাই, অর্থাৎ সে বিক্রি করতে পারবে না কিন্তু সে ক্রয় করতে পারবে। আরেকটা জিনিস যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি সম্পত্তি যখন বিক্রি করবেন সেখানে কি আপনি কোনো প্রকার শর্ত লাগাতে পারবেন কিনা। যেমন আপনি সম্পত্তিটা আপনার ভাইয়ের কাছে বিক্রি করলেন, যে বললেন যে এটা আপনি কি করতে পারবেন না, হয়তো 1 লাখ টাকার বেশি বিক্রি করতে পারবেন না, বা 10 লাখ টাকার কমে বিক্রি করতে পারবেন না, এইরকম শর্ত লাগাইতে পারবেন কিনা। বা ভবিষ্যতে আপনি কারো কাছে কি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। আইন বলতেছে যে না, এইরকম শর্তগুলো অবৈধ হবে, তবে দলিলটা বৈধ হয়ে যাবে, দলিলে কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনি চান, কিছু আংশিক রেস্ট্রিকশন আইনের মধ্যে বলা আছে 11 নম্বর সেকশনে, আংশিক রেস্ট্রিকশন দিতে পারেন। যেমন আপনি যদি কোনো সম্পত্তি বিক্রি করেন, যে আপনি সেখানে দিতে পারেন যে পরবর্তী যদি কারো কাছে বিক্রি করে, আপনার ভাইকে যাতে একবার জিজ্ঞেস করে যে সেই সম্পত্তি ক্রয় করবে কিনা। এই সত্যটা আপনি সেখানে ইনক্লুড করতে পারেন। তো পরবর্তী যখন ওই মালিক এই সম্পত্তি বিক্রি করবে, তখন সে আপনার ভাইকে জিজ্ঞেস করা ছাড়া সে বিক্রি করতে পারবে না। যদি আপনার ভাই নিতে চায় সে নিবে, আর যদি না নিতে চায় তখন সেখানে তার একটা কি অনুমতিপত্র থাকবে যে না, আমি সম্পত্তিটা নিব না, যেটা 300 টাকার স্ট্যাম্পে সম্পাদিত হবে। তো 10 আর 11-র মধ্যে এই যে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত শর্তগুলো নিয়ে আলোচনা করা আছে। আর যেটি না আলোচনা না করলেই হবে না, সেটা হচ্ছে আমাদের যে আনবোর্ন পার্সন, অর্থাৎ যেই ব্যক্তির অস্তিত্ব বর্তমানে নাই, অর্থাৎ যেই শিশু এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই, তার প্রতি কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে কিনা। তো নর্মাল কথা হচ্ছে যে না, এইরকম ভাবে করা যাবে না, তবে করা যাবে ট্রাস্ট ক্রিয়েট করে। এই ট্রাস্ট ক্রিয়েটটা হচ্ছে যে ধরেন আপনি কি করবেন, আপনার একটা বোন এখনো বিয়ে হয় নাই, তো আপনি চাচ্ছেন তার যখন বিয়ে হবে, তার যখন প্রথম পুত্র সন্তান হবে, তাকে আপনি 1 বিঘা সম্পত্তি কি করবেন, গিফট করবেন। তো তাহলে আপনি কাজটা কিভাবে করবেন, আইন বলতেছে প্রথমে আপনি বোনের কি লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করেন, যে এই সম্পত্তিটা আপনার বোন কি যতদিন জীবিত থাকবে সে লাইফ ইন্টারেস্ট হিসাবে পাবে। যখন আপনার সেই বোনের ঘরে সন্তান যখন হবে, তখন সম্পত্তিটা তার কাছে যাবে। তো এইটি বলতেছে যে আপনি সরাসরি কোনো, যেই সন্তানের এখন পর্যন্ত দুনিয়াতে অস্তিত্ব নাই, তার প্রতি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না। আর একান্তই যদি করতে চান, আপনি এরকম লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করবেন।
প্রয়োজনে আপনি একের অধিক লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করবেন। যে আপনার বোন যে আছে তার যখন প্রথম সন্তান হবে সে সম্পত্তিটা পাবে। আজকে হয়তো বলে দিলেন যে এই সম্পত্তিটা আপনার বাবার থাকবে। বাবা যদি মারা যায় চাচার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে। অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার বোনের সন্তানটা জীবিত দুনিয়াতে না আসতেছে, এটা লাইফ সার্কেল হিসেবে ঘুরতে থাকবে। যখনই আপনার বোনের সন্তানটা হবে তখনই সম্পত্তিটা তার কাছে যাবে। এইরকম আপনি লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করে যে শিশুর জন্ম আজ পর্যন্ত হয়নি তার বরাবর করতে পারেন। এখন কথা হচ্ছে অনেকে বলবেন যদি তার সন্তান যদি না হয়, কারণ তার বোনের যে বিয়ে হবে সে বিয়ে হওয়ার পর বাচ্চা হবে, এটার গ্যারান্টি তো নাই, নাও হতে পারে। তো সেটাও আইনে বলা আছে যে ১৬ নাম্বার সেকশনে বলা আছে এইরকম যদি না হয় তাহলে সম্পত্তিটা ওই ব্যক্তির কাছে ফিরে যাবে, তখন নর্মাল যে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী সেটা বন্টিত হবে। তার মানে এরকম যদি কেউ ইন্টারেস্টটা ক্রিয়েট করে, যদি সেই ইন্টারেস্ট ক্রিয়েটটা ফেল হয়ে যায় তাহলে সম্পত্তিটা রিটার্ন ব্যাক করবে। আর যখনই রিটার্ন ব্যাক করবে নরমাল ভাবে তখন সেটা কি হবে, সেটা ভাগ বাটোয়ারা হয়ে যাবে। মোটামুটি এগুলোই হচ্ছে কথা। আর ১৪ নাম্বারটা আরেকটু গুরুত্বপূর্ণ, সেটা বলতেছে যে রুল এগেইনস্ট পারপেচুইটি। অর্থাৎ নরমালি কি হয়, আমরা সবাই চাই যে আমার সম্পত্তি আমার ফ্যামিলির কাছে থাকবে, আমার সম্পত্তি আমার ছেলের কাছে, মেয়ের কাছে, ছেলের ছেলে, ছেলের ছেলে এদের কাছেই থাকবে, অর্থাৎ পার্মানেন্টলি সম্পত্তিটা আমার কাছে থাকবে। তো আসলে এই সেকশনটা বলতেছে যে না, এইরকম করা যাবে না, আপনি আপনার সম্পত্তি সারা জীবন এরকম রাখতে পারবেন না। যেমন ১৩ নম্বরে আমরা যেটা বললাম যে আপনি এরকম দলিল করতে পারবেন না, আমরা ১৩, ১৪, ১৬ একসাথে মিলিয়ে পড়তে হবে। যে আপনার বোনের প্রথম সন্তান যদি হয় সে কতদিন খাবে, তারপরে দ্বিতীয় সন্তান, তারপরে আপনার গ্রামের আরেক সন্তান, এইরকম ভাবে আপনি আনলিমিটেড ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনি ভেস্টেড ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। ২ প্রকারের ইন্টারেস্ট হয়, একটা হচ্ছে কন্টিনজেন্ট ইন্টারেস্ট, একটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট। অর্থাৎ যেই সম্পত্তিটা একদম শিওরলি তার কাছে যাবে। যেমন আপনার বোনের প্রথম সন্তান হলে তার কাছে যাবে। তারপরে আর কি হবে, সে সম্পত্তিটা যা খুশি তা করবে, তার কিছু যায় আসে না। কিন্তু আপনি একটার পর একটা কন্টিনজেন্ট ইন্টারেস্ট তৈরি করতে পারবেন না। এই ভেস্টেড এবং কন্টিনজেন্ট ইন্টারেস্ট কি এটা কিন্তু আলোচনা করে আমাদের এই সেকশন ১৯ এ আলোচনা করা আছে। ভেস্টেড ইন্টারেস্টটা কি, তারপরে কন্টিনজেন্ট ইন্টারেস্ট সেকশন 21 এ আলোচনা করা আছে। তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের এই লম্বা চড়া ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। যদিও এটার জন্য আমাদের প্রায় ১৫টা ক্লাসের প্রয়োজন, যদি পৃথক পৃথক ভাবে আপনাদেরকে আমরা পড়াইতে যাই। তো আশা করি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন এবং কোশ্চেন থাকে আমরা পরবর্তীতে ট্রাই করব আপনাদেরকে এগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আজকে তাহলে আমরা এই পর্যন্তই, মোটামুটি ১ ঘন্টায় আমাদের ক্লাসটা আমরা শেষ করতে পারলাম।